দেখো, আগের দিনকে আমরা আরসিসির একটা বেসিক কনসেপ্ট জেনেছিলাম যে কেন আরসিসি পড়বো বা ডিজাইন কেন আমরা স্টিল হিসাবে নেবো আরসিসিতে। তো এইটা আমরা জেনেছিলাম। আগের দিন আমরা যে কত টাইপের স্টিলের এনফোর্সমেন্টস আমরা ইউজ করি সেগুলো আমরা জেনেছিলাম। মাইল্ড স্টিল পর্যন্ত আমাদের লাস্ট হয়েছিল। আজকে হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার থেকে আমরা স্টার্ট করব। তো আমাদের আমাদের যে হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্ম বার্সগুলো আছে, এগুলোকে আমরা আর একটা নামে পরিচিত HYST বার্স। দে হ্যাভ হায়ার পার্সেন্টেজ অফ কার্বন অ্যাজ কম্পেয়ার টু মাইসিল। এই যে HYSD বারের যে কার্বনের পরিমাণটা, সেটা আমার যে মাইল স্টিল বারগুলো ছিল না, AP250, তার থেকে কিন্তু অনেক কার্বনের পরিমাণটা বেশি। এবং এদের যে স্ট্রেংথ, সেটাও কিন্তু মাইল স্টিলের থেকে বেশি। কিন্তু তোমরা একবার দেখবে, গ্রাফটা যদি খেয়াল করো, এইটা হচ্ছে AP415 আর AP500, এটা হচ্ছে HYST পার। এদের যে দেখো ইল্ড পয়েন্টটা না, এইটা কিন্তু আমাদের স্পেসিফাই নয়, মানে কি ঠিক ক্লিয়ারলি কিন্তু নাই। এই বারগুলো আবার দুটো টাইপের। HYST বারটা, বাকিদের কি সেম প্রবলেম হচ্ছে স্ক্রিন নিয়ে? বাকিদের কি সেম প্রবলেম হচ্ছে? বাকি একটু রেসপন্স করবে, বাকিদেরও কি সেম প্রবলেম হচ্ছে স্ক্রিনটা নিয়ে? প্রবলেম হচ্ছে, তাহলে একবার দাঁড়াও তো। তো এই যে হাই ইল্ড স্ট্রেংথ ডিফর্মার HYSD, এটাকে আরও দুটো ভাগে ভাগ করেছে। কি কি ভাগে ভাগ করেছেন? একটা হচ্ছে হট রোল্ড হাই ইল্ড স্টিল বার, একটা হচ্ছে কোল্ড ওয়ার্ক হাই ইল্ড স্ট্রেংথ বার। এই কোল্ড ওয়ার্ক হাই ইল্ড স্ট্রেংথ বারটাকে CTD দিয়েও আমরা পরিচিত, বা টর্চ স্টিলও তোমরা বলতে পারো। এটা আমরা আরও পরে আসবো। এই যে HYSD বারটাকে আমরা সাই, বা আমরা এটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি, এইভাবে এই চিহ্ন দিয়ে আমরা এটাকে রিপ্রেজেন্ট করতে পারি। HYSD বারটা আমরা যে ইল স্ট্রেংথ হিসাবে কত হয় সেটা, সেই জন্য আমরা AP415 আর AP500, এদের যে ইল্ড স্ট্রেংথ বা ইল্ড পয়েন্ট, এটা হচ্ছে 415, আর AP500-এর জন্য সেটা হচ্ছে 500। ঠিক আছে, একটু পরেই সেটা আমরা দেখতে পাবো। নেক্সট কি দেখো, আমরা মাই স্টিলের ক্ষেত্রে কি দেখলাম না, মাই স্টিলের ক্ষেত্রে প্লেন বার আমরা ইউজ করি, প্লেন বার হয়। এই দেখতে পাচ্ছ প্লেন বার। আর হাই ইল্ড স্টিলের ক্ষেত্রে কী হবে, HYSD ক্ষেত্রে দেখো, এ টুইস্টেড ডিফর বার হ্যাজ অ্যাবাউট 50% হায়ার ইল্ড স্টেজ দ্যান প্লেন বার। HYSD বারের ক্ষেত্রে আমরা টুইস্টেড ডিফর্ম বার ইউজ করবো। এরকম ডিফর্ম বার দেখো। এটাকে যদি আমরা এই বারগুলোতে কি করা হয় না, আগে থেকেই প্রচুর পরিমাণে স্ট্রেংথ আমরা এখানে দিয়ে দিই। তার ফলে এই যে প্যাঁচানো যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, আচ্ছা, এইগুলো তো কংক্রিটের সঙ্গে ভালোভাবে তাহলে বন্ডিংটা করে ফেলবে। একে তো স্ট্রেংথ আমি হায়ার করিয়ে আছি এই প্লেন বারের থেকে, প্লাস এখানে এই যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই যে দাগগুলো তোমরা দেখেছো না, রিয়েল লাইফেও তোমরা দেখেছো। তো এর ফলে কি হবে, এই ডিফল্ট বারগুলো কংক্রিটের সঙ্গে একটা ভালো বন্ডিং তৈরি করবে প্লেন বারের তুলনায়। তাই তো গো? কি গো, একটা ভালো বন্ডিং তৈরি করবে তো ডিফল্ট বারটা প্লেন বারের থেকে? তো দেখা যাক। আর কি, আর একটা জিনিস তোমরা দেখো, এই যে প্লেন বারকে একটা, তুমি ধরো কংক্রিট আছে, কংক্রিটের মধ্যে তোমরা প্লেন বার দিয়েছো, এইভাবে আমি টপ সেকশন দেখাচ্ছি। হ্যাঁ, এই প্লেন বারটাকে টানতেই তোমার যে পরিমাণ, কংক্রিট থেকে বের করতে যে পরিমাণ তোমার এনার্জি লাগবে, একটা টুইস্টেড ডিফোর বার এই HYSD বারকে বের করতে গেলে কংক্রিট থেকে বেশি পরিমাণ তোমার স্ট্রেংথ লাগবে। ঠিক আছে, আরও কি বলছে, আগে তোমরা থিওরিটা ভালো করে বুঝে নাও, তারপর আমি ম্যাথামেটিক্যাল প্রবলেমের দিকে যাবো। আগে বেসিকটা ক্লিয়ার করে নাও কোনটা কি, তারপরে আস্তে আস্তে সব এগোবো। এ ডিফর্ম বার হ্যাজ corrugation or rips on the surface of the bars. একটা ডিফর্ম বারের এই যে ঢেউ খেলানো আর এই পাঁজরের মতো যে দাগগুলো তোমরা দেখতে পাচ্ছ, ওই যে বারটার সারফেসে কিন্তু তোমার থাকেই। এইটা কি করছে, ইনক্রিজ দ্য বন্ড অ্যান্ড প্রিভেন্ট স্লিপিং অফ বার ইন কংক্রিট। কংক্রিটের সাথে আমার যে বন্ড,
সেটাকে আমার ভালো করে শক্ত করছে, এবং কংক্রিট থেকে স্টিলের যে স্লিপারি একটা ব্যাপার থাকবে সেইটা কিন্তু এখানে লেস হয়ে যাবে। সেই চট করে যে আমি এটাকে প্লেন বার, যেমন স্ট্রেনটা কম, হ্যাঁ লাগবে স্ট্রেন, একে বার করতেও যেমন কষ্ট হবে, একে বার করতে তেমনই কষ্ট হবে, কিন্তু তুলনামূলকভাবে প্লেন বারটা তাতে করে বেরিয়ে চলে আসবে। কিন্তু এই ডিফর্ম বারটা টুইস্টেড অবস্থা আছে বলে এটা বের করতে আমার, এটা কম স্লিপারি, এটাকে বের করতে আমার কম কষ্ট হবে। These bars do not show a defined yield point, একটা আলাদা yield point আছে, so the yield point is taken as 0.2%। এই যে এপি 415 আর এপি 500 এর জন্য আমরা yield পয়েন্টটাকে 0.002 আমরা নিয়ে নেবো ইস্ট ট্রেনের জন্য, যেহেতু আমরা এই গ্রাফে স্পেসিফাই করতে পারছি না ভালোভাবে। মাইল স্টিলটাকে দেখো আমরা ভালো করে কিন্তু স্পেসিফাই করতে পারছি, কিন্তু এপি 415 বা এপি 500টাকে আমরা ভালো করে কিন্তু স্পেসিফাই করতে পারছি না গ্রাফেতে। সেই কথাটা এখানে বলে দিয়েছে, সেম কথা। এইবারে আমরা HYSD বারটাকেই কেন আমরা প্রেফার করব আরসিসিতে, মাই স্টিলের থেকেও কেন আমরা এটাকে প্রেফার করব? ফার্স্ট কারণ কি না, হায়ার স্ট্রেন্থ। অবশ্যই মাই স্টিলের থেকে HYSD বার অনেক বেশি স্ট্রেন্থ দিচ্ছে, বেটার বন্ডিং, ঠিক আছে, আর ইকোনমি। ইকোনমি কি কেন? দেখো HYSD আর মাই স্টিল দুটোতেই কিন্তু অ্যাপ্রক্সিমেটলি তোমার খরচাটা কিন্তু সেমই পড়বে, কিন্তু এই HYSD বারে, এই HYSD bar lends overall economy as the amount steel of require is less due to its higher strength। কি বলছে না, এই HYSD বারে আমার যে অ্যামাউন্টে যে তোমার স্টিলটা লাগে সেটা মাই স্টিলের থেকে কিন্তু তুলনামূলকভাবে কম লাগে। তাহলে আমার কি ইকোনমিক্যাল দিক থেকেও এটা আমার প্রেফার করছে। এই তিনটে কারণ HYSD বার, যে আমরা কেন এটাকে আরসিসিতে রেনফোর্সমেন্ট হিসাবে মাই স্টিলের থেকেও কেন বেশি প্রাধান্য দেবো। এরপর এরপর আমরা আগে কি দেখলাম, মাই স্টিল দেখলাম, HYSD বার দেখলাম, আর একটা বার আমরা দেখবো TMT বার। TMT বার, TMT বারটা এটা একটা নতুন আবিষ্কৃত, এটা বার করেছে, যেটা SAIL আর RINL এই দুটো কোম্পানি মিলিতভাবে TMT বারটা আমার ইনভেন্ট করেছে, ঠিক আছে। এই TMT বারের কি কিছু অ্যাডভান্টেজেস আছে। কি অ্যাডভান্টেজেস না, হাই ইল্ড স্ট্রেংথ, একটা হচ্ছে আমার যে হাই যে ইল্ড স্ট্রেংথটা আছে সেটা হাই দেবে। তারপর কি, বেটার ওয়েটেবিলিটি, এখানে যে ঢালাই যোগ্যতা, বা তোমরা এই যে ওয়েটেবিলিটি মানে হচ্ছে ঢালাই যোগ্যতা, এই যে কংক্রিটের যে আমরা এই যে ঢালাই করি না, এই ক্ষেত্রে TMT বারটা যদি আমরা ইউজ করি সেটা ইজিলি হয়ে যাবে। এক্সিলেন্ট ডাক্টিলিটি। এবার ডাক্টিলিটি কি, দেখো ডাক্টিলিটি তোমরা বলতে পারো এটা একটা প্রপার্টি, একটা যে কোনো একটা মেটেরিয়ালের একটা প্রপার্টি, হুইচ অ্যালোডস ইট টু বি ড্রন ইনটু এ থিন ওয়্যার। একটা থিন ওয়্যারের মধ্যে দিয়ে আমার একটা একটা যে কোনো মেটেরিয়ালকে থিন ওয়্যারের মধ্যে কল্পনা করব, ওই থিন ওয়্যারটা একটা টেনসাইল লোডের মধ্যে দিয়ে যাবে, আর ওই যে টেনসাইল লোডটা একটা হিউজ অ্যামাউন্টের একটা ডিফরমেশন ঘটবে ওই বারটার মধ্যে, কিন্তু কোনো রাপচার হবে না, সেটি আমার ডাক্টিলিটি, ঠিক আছে, যদি আমরা সংক্ষেপে তাকে বলি। আর একটা কি, সুপিরিয়র করোশন রেজিস্ট্যান্স, আমার যে করোশন লোহার যে ক্ষয়টা সেটা আমার রেজিস্ট করবে। আর একটা বার আছে CRS, করোশন রেজিস্ট স্টিল বার। এই বারটায় খেতে তো তোমরা দেখো এই এখানে যে কার্বন CRS বারে 0.18% অ্যাজ কম্পেয়ার টু 0.2% অফ HYSD বার। HYSD বারের থেকে আমার তুলনামূলকভাবে কম এখানে কার্বন আমরা ইউজ করছি। আর আর তেমনভাবে এটা ইন্ডিয়াতে SAIL আর TISCO এই দুটো কোম্পানি মিলে এই CRSটা আমরা বানিয়েছি, এই CRS স্টিলটা। আর একটা স্টিল আর ফ্যাব্রিক আছে, আর একটা আছে স্ট্রাকচারাল স্টিল, এই দুটো আছে। এইবারে আমরা নেক্সট টপিকে যাব। নেক্সট টপিক হচ্ছে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল। আগের দিন আমরা ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথটা বলেছি, তো দেখা যাক। দ্য টার্ম ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ মিনস দ্যাট ভ্যালু বিলো হুইচ নট মোর দ্যান 5% অফ টেস্ট রেজাল্ট, আমাদের যে টেস্ট রেজাল্টগুলো হবে তার মধ্যে যেন 5% যেন বেশি না হয়, আর এক্সপেক্টেড টু ফল। এবারে আমরা অ্যাজ পার IS 456/2000 যে কোডটা আমি তোমাদের দেখো আগের দিন দিয়েছিলাম,
ওইখানে ক্যারেক্টারিস্টিক স্ট্রেংথ অফ স্টিল ইজ ইকুয়াল টু মিনিমাম ইল স্ট্রেংথ, বা আমরা বলতে পারি 0.2% প্রুফ স্ট্রেস। এইবারে এই যে টেবিলটা তোমরা দেখতে পাচ্ছ, এই টেবিলেতে প্রত্যেকটা যে স্টিল আছে তাদের গ্রেড বলে দেওয়া আছে। মাই স্টিলের গ্রেড হচ্ছে AP250, হাই স্ট্রেন মানে এইখানের জন্য হচ্ছে AP415 বা টপ 40, ডিফর্ম স্টিলের জন্য হচ্ছে AP500, HYSD এর জন্য AP550, TMT বার বা CRS বারের জন্য AP550। এইবারে এর পাশে তোমরা দেখতে পাবে ইল স্ট্রেনটা কত, ঠিক আছে, এই ইল স্ট্রেনটা বলে দিয়েছে। মাই স্টিলের জন্য 250, 250 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, হাই স্ট্রেন্থের জন্য 450, এইভাবে এগুলো আমার সব বলে দেওয়া আছে, ঠিক আছে। নেক্সট নেক্সট এই যে লোডগুলো, আচ্ছা এই যে তোমরা যে দেখতে পাচ্ছ, দাঁড়াও এখানে এসো, এই যে হাই ইল স্ট্রেনে আমরা এটাকে AP415 দ্বারাও এটাকে আমরা চিহ্নিত করতে পারি, কিংবা আমরা এটাকে টপ 40 হিসাবে আমরা এটাকে চিহ্নিত করতে পারি, ঠিক আছে। যেমন AP500টাকে টপ 50 হিসাবে আমরা নেব, ঠিক আছে। যে টর্চ স্টিল আমরা করবো না, এই দেখো আমরা যে HYSD বারটা যে দুটো টাইপের হয়, একটা হচ্ছে হট রোল হাই ইল স্ট্রেন্থ বার, একটা হচ্ছে কোল্ড ওয়ার্ক হাই ইল স্ট্রেন্থ বার। এই CTDটাকে আমরা আরেকভাবে বলতে পারি টর্চ স্টিল। এইবারে এই AP415টাকে আমরা এই যে HYSD বারের যে অন্তর্গত যে AP415টাকে এটা আমরা আরেকভাবে বলতে পারি টপ 40, আর AP500টাকে বলতে পারি টপ 50, ঠিক আছে। নেক্সট যে আমার যে তোমার লোডগুলো আছে, টাইপস অফ লোড, ডেড লোড, লাইভ লোড বা ইম্পোজ লোড, উইন্ড লোড, স্নো লোড, আর্থকুইক লোড। প্রতিটা লোডের জন্য আমার নির্দিষ্ট কোড বলা আছে, সেই কোডগুলো আমরা বলে দিচ্ছি। তো একবার সংক্ষেপে বলে দিচ্ছি ডেড লোড মানে কোনগুলো না। ডেড লোড হচ্ছে একটা যে কোনো একটা স্ট্রাকচারের তার সেলফ ওয়েট, স্ট্রাকচার বলতে একটা বিল্ডিংয়ের তার সেলফ ওয়েট কী কী হবে, তোমার ধরো যে আমার যে ধরো দেওয়াল, তোমার স্ল্যাব, বিম, ফুটিং, এইগুলো তো সব স্ট্রাকচার, মানে এই যে সব স্ট্রাকচার যে কম্পোনেন্ট, এগুলো তো চিরকাল রয়ে যাবে। এই লোডগুলোকে আমরা এই যে সেলফ ওয়েটটা একটা স্ট্রাকচারটা এটা আমরা ডেড লোড হিসাবে নিয়ে নেবো, কারণ এটা কি চিরকাল এটা আমার থাকবে, এগুলো আমার পার্মানেন্ট লোড হিসাবে থাকবে, ঠিক আছে। আর এই ডেড লোডটা ডিপেন্ডস আপন দ্য ইউনিট ওয়েট অফ দ্য মেটেরিয়াল। এই ডেড ওয়েটটা প্রতিটা মেটেরিয়াল তাদের যে ইউনিট ওয়েটটা, সেই ইউনিট ওয়েটের হিসাবে আমরা থাকবে। ইউনিট ওয়েটটা কোনটার ক্ষেত্রে কি সেটা আমি আগের দিনই বলে দিয়েছি তোমাদেরকে। এই প্রতিটা যে ইউনিট ওয়েট তোমাদের কিন্তু মনে রাখতে হবে, সবটা লাগবে না, বেসিক্যালি RCC, প্লেন আর ব্রিক স্টোন, এগুলো তোমরা ফার্স্টে এগুলো মনে রাখবে, কারণ এগুলো প্রথমে কিছু অঙ্কের ক্ষেত্রে আমাদের লাগবে। লাইভ লোড, বা ইম্পোজ লোড কোনগুলো, ধরো আজকে একটা রুমেতে, ধরো আজকে একটা যে কোনো রুমেতে তোমাদের যে লাইভ লোড বলতে আমরা যে মানুষজন আছি, আমরা যে ধরো একটা রুমেতে আজকে 70 জন স্টুডেন্ট আছে, তো এই 70 জন স্টুডেন্টরা টেম্পোরারিভাবে আছে, পরবর্তীকালে 50 জন, 60 জন, এইভাবে এটা ভেরিয়েবলভাবে আসবে। তো লাইভ লোডের জন্য যে নির্দিষ্ট আমাদের যে কোড আছে IS875 পার্ট 2, এর অন্তর্গত যে কোডগুলো আছে, কোডে আমার বলা আছে যে লাইভ লোডের জন্য আমরা কীভাবে লোড করবো। তারপরে উইন্ড লোড আছে, স্নো লোড, আর্থকুইক লোড, ঠিক আছে। এইবার আমরা এইখানে কিন্তু আমার যে লাইভ লোডগুলো এখানে কিন্তু আমরা এই টেবিলটাতে বলে দিয়েছে, ঠিক আছে, অসুবিধা নাই। এইবারে আমরা ফার্স্টে তোমরা এখন কি শিখবে RCCতে না, এখন RCCতে তোমরা শিখবে এই যে টেনশন মেম্বার, এই যে টেনশন না কংক্রিটে যে থাকবে না, এই টেনশনটাকে রেজিস্ট করবে না স্টিল করবে। তো এই স্টিল আমরা কতটা পরিমাণে দেবো কংক্রিটটাতে, এবং কতটা গ্যাপে দেবো একটা বারের থেকে একটা বারের ডিস্টেন্স, এগুলো তোমরা প্রথমে ক্যালকুলেট করবে, নেক্সট সেমিস্টারে গিয়ে তোমরা ডিজাইন করবে। এইবারে এই ডিজাইনটা আবার 3 রকমের হয়, ওয়ার্কিং স্ট্রেস, লোড ফ্যাক্টর, আরেকটা হচ্ছে লিমিট স্টেট মেথড, ঠিক আছে। এই তিনটে প্রসেসে আমার ডিজাইন হয়। বর্তমান যুগে বেশিরভাগ ডিজাইনই আমার লিমিট স্টেট মেথডেই তোমার করা হয়। এই মেথডগুলো যাওয়ার আগে এই মেথডগুলোতে যাওয়ার আগে আমি তোমাদের আগে একটা মেন জিনিস জানা দরকার, সেটা হচ্ছে কভার। আমি কভারটা আগে তোমাদের বলবো, কভারটা তোমরা ভালো করে বুঝবে।
কভারটা বলে দেওয়ার পর আমি ওয়ার্কিং স্ট্রেস মেথডে কিন্তু ঢুকবো, ঠিক আছে? তো চলো কভারটা আমি বলতে শুরু করছি যে কভারটা কি। কভার, আচ্ছা একটা যে কোনো তোমার একটা বিম নিচ্ছি, হ্যাঁ আমি বিমের একটা টপ ভিউ নিলাম, টপ ভিউ নিচ্ছি। এইবারে বিমটার যে আমি টপ ভিউ নিচ্ছি, ওপরে পোর্শনে তো আমার কি আসবে, নিচে আসবে টেনশন, ওপরে আসবে আমার কম্প্রেশন। টেনশন আর কম্প্রেশন কি দেখো, এইভাবে আমার বিমটা যদি বাঁকে বা ডিফর্ম হয়, এইখানে দেখো প্রতিটা নিচে দেখো প্রতিটা পার্টিকেল, এই যে কংক্রিট তো আমরা একটা টেনশন নিতেই পারি না, ওই জন্য আমরা স্টিল ইউজ করি। এই দেখো প্রতিটা পার্টিকেল কিন্তু একে অপরের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে, ঠিক করে দেখবে একে অপরের থেকে কিন্তু দূরে সরে যাচ্ছে টেনশন পোর্শনে। আর কম্প্রেশন মেম্বারে তোমরা দেখবে প্রতিটা পার্টিকেল দেখবে পরস্পরের কাছাকাছি আসার চেষ্টা করছে, ঠিক আছে? এটা তোমরা বেসিক কনসেপ্ট। এইবারে এ একটা ধরো বিম আছে, তার আমি টপ ভিউটা দেখাচ্ছি, ঠিক আছে? এই যে টপ ভিউটায় আমি ধরো এই যে যেখানে তোমার টেনশন জায়গাটা আছে সেইখানে আমি সাপোজ তোমার আমি 3টে বার নিয়েছি, হ্যাঁ এইবারে এই যে 3টে বার নিয়েছি, এই 3টে বার নিয়েছি এইখানে, এই যে বিমের, আচ্ছা এক সেকেন্ড তোমরা একটু, ঠিক আছে? তো দেখো এই যে আমরা বিমটা নিয়েছি, এর যে বটম সারফেস, আমি এটা টপ ভিউ দেখাচ্ছি, এটা বিমের এই যে বটম সারফেস থেকে, এই যে বটম সারফেস এই যে লেয়ার থেকে, আর এই যে বার, এই বারের একবারে নিচের পোর্শনটা, এই পর্যন্ত এই পোর্শনটা, এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ক্লিয়ার কভার। এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ক্লিয়ার কভার বা নমিনাল কভার। এই ডিস্টেন্সটাকে আমরা বলবো ক্লিয়ার কভার অথবা নমিনাল কভার। কভার, এই টার্মগুলো ভালো করে জেনে রাখো, টার্মগুলো যদি ভুলে যাও তাহলে কিন্তু অঙ্ক হবে না, ঠিক আছে? এইবারে এই যে বিমটা হলো, এদের 3টে আমি এখানে বার দিচ্ছি, এইখান থেকে এইটা তোমরা কি জানলে, এটা হচ্ছে না ক্লিয়ার কভার, সিসি বলে আমি এখানে ইন্ডিকেট করছি, ঠিক আছে? এইবারে এইবারে এই যে বিমটা, এই যে বটম সারফেস থেকে এই বারের সেন্টার পর্যন্ত মানে সিজি পর্যন্ত, এই ডিস্টেন্সটাকে, এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এফেক্টিভ কভার। এই ডিস্টেন্সটাকে আমরা বলবো এফেক্টিভ কভার। এক সেকেন্ড, এফেক্টিভ কভার। এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্সটা না, এই যে বটম সারফেস থেকে একবারে বারের সিজি পর্যন্ত অর্থাৎ সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্সটা, সেটাকে আমরা বলবো এফেক্টিভ কভার। আচ্ছা এই যে এফেক্টিভ কভারটা তোমরা যে দেখতে পাচ্ছ এই বিমটার ক্ষেত্রে, তাহলে আমরা কি বলতে পারি না, এফেক্টিভ কভার ইকুয়ালস টু ক্লিয়ার কভার প্লাস আমি এই যে বারগুলোর যে ডায়ামিটার, সেটাকে আমি ফাই দ্বারা রিপ্রেজেন্ট করছি, প্লাস 5/2। এখানটা কি তোমরা বুঝতে পেরেছো? আমি যে এখানে যে ফাইটা হচ্ছে ডায়ামিটার অফ দ্য বার, ডায়ামিটার ডায়ামিটার অফ বার। এখানে যে এফেক্টিভ কভারটা এইখান থেকে এই ডিস্টেন্সটা পর্যন্ত ছিল আমার ক্লিয়ার কভার, বারের একবারে বটম পোর্শনে। আর প্লাস আমাকে আর কতটা যেতে হবে, আমাকে আর তোমার যেতে হবে, এখানে তোমরা দেখো আর কতটা আমাকে যেতে হবে, এই যে পুরো বারটা, এটাকে ডায়ামিটারটা আমার হচ্ছে 5, আমি টোটালটা ধরে নিয়েছি, আমাকে যেতে হবে সেন্টার পর্যন্ত। টোটালটা যদি তোমার ডায়াটা যদি তোমার 5 হয়, তাহলে এবার আমার রেডিয়াস পর্যন্ত আমি যাবো এখান থেকে এতটা, তাহলে কত 5/2। তাহলে এফেক্টিভ কভার, তাহলে তো আমরা বলতে পারি এফেক্টিভ কভার সমান ক্লিয়ার কভার প্লাস 5/2 বিমের ক্ষেত্রে, এটা তোমরা বলতে পারি তো গো, এখানটুকু বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, ঠিক আবার বলে দিচ্ছি না, দেখো এই একটা ধরো, আমি আরেকবার নয় দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, আরেকবার দেখিয়ে দিচ্ছি না।
এইটা ধরো আমি একটা বিমের টপ ভিউ আঁকলাম, ঠিক আছে? একটা বিমের আমি এটা টপ ভিউ গেছি, ওপরটায় এটা টপ ভিউ, আমি ওপরটা হচ্ছে কম্প্রেশন মেম্বার, নিচেটা হচ্ছে টেনশন মেম্বার। আমি টেনশন মেম্বার হচ্ছে তোমার বার রাখবো। আমি এখানে ধরো তোমার সাপোজ 3টে বার রেখেছি। ক্লিয়ার কভার মানে হচ্ছে এইখানে দেখো, এই যেখানটা বার, এই বারটা এটা তো স্টিল, আরে এটা তো স্টিল তো তোমার। আর বাকি পোর্শনটা কি? এই যে তোমার বাকি যে গ্রিন কালারের পোর্শনটা, এটা তো কংক্রিট, এটা তো গোটাটা তো কংক্রিট গো তোমার। এই যে তোমার এই এই যে বিমটা, এর বটম সারফেস থেকে এই বারগুলোর বটম সারফেসের যে ডিস্টেন্স, তা সেই ডিস্টেন্সটা কি আমরা বলবো ক্লিয়ার কভার বা সিসি বা নমিনাল কভার, ঠিক আছে? এইটাকে আমরা বলি ক্লিয়ার কভার। আর এই বটম সারফেস থেকে ওই বারটারই সেন্টার পর্যন্ত আমরা যে ডিস্টেন্স, তাকে বলবো এফেক্টিভ কভার। তাহলে এফেক্টিভ কভার সমান আমরা তাহলে কি লিখতে পারি? এফেক্টিভ কভার সমান আমরা লিখতে পারি ক্লিয়ার কভার প্লাস হাফ ডায়া অফ দ্য বার। হ্যাঁ বলো, কি বলছো? কোনো কোশ্চেন আছে? বুঝতে পেরেছো এখানটা? ঠিক আছে, তাহলে এফেক্টিভ কভার সমান আমরা কি লিখতে পারি ক্লিয়ার কভার প্লাস সাপোর্ট ডায়া বার, যেখানে আমরা যে ফাইটা সেটা হচ্ছে আমার ডায়া অফ দ্য বার। আমরা যাচ্ছি কতটা? আমরা অর্ধেকটা যাচ্ছি, আমরা যে সেন্টার তার অর্ধেকে যাচ্ছি। তাহলে ফাইটা যদি ডায়া হয় তাহলে তার অর্ধেক মানে আমরা রেডিয়াসটা যাই। রেডিয়াসটা তাহলে কি করে পাবো? না 5/2 আমরা ওখানে করে পাবো। তাহলে আমরা লিখতে পারি তাহলে এফেক্টিভ কভার সমান ক্লিয়ার কভার প্লাস 5/2, ঠিক আছে? এইবারে তাহলে নমিনাল কভার বা ক্লিয়ার কভার আমরা যেটা বলছি, তাহলে ওটা একটু তাহলে আমি বলে দিই, সংক্ষেপে আমি তাহলে লিখে দিচ্ছি। ইট ইজ দ্য ডিস্টেন্স, এই নমিনাল কভার, ক্লিয়ার কভার, এফেক্টিভ কভার, এই তিনটে কনসেপ্ট ভালো করে ক্লিয়ার করে নাও। নমিনাল কভার যেটাই সেটাই ক্লিয়ার কভার। আর এই ক্লিয়ার কভার বা নমিনাল কভারটাকে আমরা আর একটা নামে বলতে পারি, সেটা হচ্ছে কংক্রিট কভার। কংক্রিট কভার এর আর একটা নাম আছে। তো এটাকে ডিফাইন কীভাবে করবো না, একটা সংখ্যা আমি লিখে দিচ্ছি। ইট ইজ দ্য ডিস্টেন্স, বিটুইন দ্য exposed concrete surface, to nearest reinforcement bar। কি কথা সেটাই হলো না, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য এক্সপোজড কংক্রিট সারফেস, এই যে কংক্রিট সারফেসে, এই যে সারফেসে যে বাইরেটা এক্সপোজ, যেটা আমার বাইরের দিকে আছে, সেইখান থেকে নিয়ারেস্ট এনফোর্সমেন্ট বার। আমরা নিয়ারেস্ট কোনটা আছে, এই বারগুলো, তাদের যে ডিস্টেন্সটা, সেই যে ডিস্টেন্সটা, ওই যে দূরত্বটা, সেটাই আমরা বলছি নমিনাল কভার বা ক্লিয়ার কভার। তাহলে এফেক্টিভ কভারটা আমি একটু বলে দিই, ওটা কেন তাহলে বাদ যায়। এফেক্টিভ কভার কি বলছে? ইট ইজ দ্য ডিস্টেন্স, সেম লেখা, একটু ঘুরিয়ে লেখা হবে, ইট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দ্য exposed concrete surface to the half dia of nearest reinforcement bar, ঠিক আছে? এটা হচ্ছে আমার এফেক্টিভ কভারের ক্ষেত্রে ডেফিনেশন। এইবারে এইটা তো তোমার বিমের ক্ষেত্রে গেল, কলমের ক্ষেত্রে কি হবে একটু দেখা যাক। কলমটা একটা ধরো, এখানে আমি একটা কলমের তোমার ফ্রন্ট ভিউ আঁকছি। একটা কলম আমি নিলাম, একটা কলম, এই যে কলমটা, এটা ধরো আমি এটা ফ্রন্ট ভিউ আঁকছি একটা, হ্যাঁ।
এটা ধরো বাইরের যে পোর্শনটা, এটা আরো উপর দিকে আছে, আমি ব্রেক লাইন দিয়ে এটা দেখিয়ে দিলাম। এইবারে আমার যে এই যে কলমের কলমের দেখছো বেঁকে আছে এটা, কলমের ক্ষেত্রে এই যে বারগুলো সেটা কংক্রিট থেকে এই ডিস্টেন্সে আমার আছে, এটা অনুকারী নেই, সেটা কংক্রিট থেকে আমার এই ডিস্টেন্স বরাবর আছে। এইবারে কি তোমরা স্টিরাপ দেখেছো, সেই স্টিরাপগুলো থাকবে এরকমভাবে। কলমের ক্ষেত্রে কলমের ক্ষেত্রে আমরা এই যে এগুলোকে আর স্টিরাপ বলবো না, তোমরা একটা টার্ম জেনে রাখো, কলমের ক্ষেত্রে আমরা এইগুলোকে স্পেশালি বলবো ল্যাটারাল টাইজ। কলমের ক্ষেত্রে এই যে স্টিরাপ এগুলোকে আমরা বলবো ল্যাটারাল টাইজ, ঠিক আছে। আর এইগুলো, আর এইটা হচ্ছে আমার মেন বার, যেটা আমার একবারে কংক্রিটের থেকে একটু দূরে আছে, সেটা হচ্ছে আমার মেন বার, যেটা আমরা ভার্টিক্যাল আছে সেটা হচ্ছে মেন বার, ঠিক আছে। এটা আমার মেন বার। এইটা হচ্ছে ফ্রন্ট ভিউ, ফ্রন্ট ভিউ কার না, কলমের, ফ্রন্ট ভিউ অফ কলম। এইবারে এর যদি আমরা টপ ভিউ দেখি, এই কলমটার যদি আমরা টপ ভিউটা দেখি, এটা কলমের পুরো এরিয়াটা যেটা কংক্রিট দিয়ে আছে, আর আমার যে বারগুলো ধরো চারটে কোণে এরকম ভাবে চারদিকে চারটে বার আছে আমার, এরকম ভাবে চারদিকে চারটে বার আছে। এদেরকে আবার কি ঘিরে আছে না, এদেরকে আবার তোমার কি ঘিরে আছে, যে ল্যাটারাল টাইস ওটা আমার ঘিরে আছে, এরকম ভাবে আমার ল্যাটারাল টাইসগুলো আছে, ঠিক আছে। এইবারে আমরা ক্লিয়ার কভার আমরা একটু আগেই জেনে এলাম যে ক্লিয়ার কভার কোনটা না, এই যে এক্সপোজ সারফেস থেকে নিয়ারেস্ট সবচেয়ে কাছের যে রেনফোর্সমেন্টটা আছে সেই বারটার ডিস্টেন্সটা আমার হচ্ছে তোমার ক্লিয়ার কভার। এইবারে এফেক্টিভ কভার কোনটা না, এফেক্টিভ কভার হচ্ছে এই যে এক্সপোজ কংক্রিট সারফেস থেকে মেন বারের হাফ যাব, তার একবারে সেন্টার পর্যন্ত আমরা যাব, সেটা হচ্ছে এফেক্টিভ কভার। তাহলে আমরা এফেক্টিভ কভার সমান আমরা কি লিখতে পারি একবার দেখে নাও। এফেক্টিভ কভার আমরা কংক্রিটের ক্ষেত্রে আমরা একটা কি বলে লিখতে পারি না, ক্লিয়ার কভার তো সে যাচ্ছে, ক্লিয়ার কভারের ডিস্টেন্সটা সে আমার কভার আপ করছে, প্লাস প্লাস আমরা তোমরা দেখো এই যে ল্যাটারাল টাইস বা তোমার স্টিরাপ, এই ল্যাটারাল টাইসগুলো দেখো আমার তো এই যে ডিস্টেন্স এটাকেও তোমার কভার আপ করছে, আমার যাচ্ছে মেন বারের সেন্টার পর্যন্ত। তাহলে মেন বারের সেন্টার পর্যন্ত তোমার যেতে হলে এই যে ল্যাটারাল টাইস, এ দেখো আমার আছে এরকম ভাবে চারদিকে, এইখান থেকে এই এক্সপোজ সারফেস থেকে এই সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা আমরা বলছি এফেক্টিভ কভার। এইখান থেকে এই ডিস্টেন্সটা যেতে গেলে তোমার ক্লিয়ার কভার তো পাস করছে, তার সাথে সাথে এই যে ল্যাটারাল টাইস ওকেও কিন্তু আমার ওর ডিস্টেন্সটা কিন্তু কভার আপ করছে। তাহলে ল্যাটারাল টাইসকে আমরা ফাই এস দিয়ে আমরা ডিনোট করছি, দেখি ডায়া অফ ল্যাটারাল টাইস। তাহলে ক্লিয়ার কভার যাবে প্লাস ফাই এস, ও পুরো ডিস্টেন্সটাই যাবে, প্লাস কত যাবে হাফ ডায়া অফ মেম্বার, সেই মেন বারটার আমার হাফ ডায়া যাবে। এইখান পর্যন্ত তোদের ক্লিয়ার হলো? আগে বল, এইটুকু আগে ক্লিয়ার কর, বুঝতে পেরেছিস সব? হ্যাঁ কি না? ঠিক আছে, আমি আরেকবার বলে দিচ্ছি তোদেরকে, লাস্ট বার বলছি, ভালো করে শুনে রাখ, পরের লাইনে ড্র করে দিচ্ছি, ঠিক আছে। তোরা এখানটা বুঝতে পেরেছিস তো, এই ছবিটা যে ফ্রন্ট ভিউটা কলমে রেখেছি এটা তোরা আশা করি বুঝতে পেরেছি। আমি দেখ টপ ভিউটা আঁকছি, ঠিক আছে, আমি দেখ টপ ভিউটা আঁকছি, এবারে ভালো করে বুঝবি, একবারই বলবো, আর যতবার বলবি ততবারই বলে দেবো, কিন্তু ক্লিয়ার কর জিনিসটাকে ক্লিয়ার করা চাই, ঠিক আছে। এই দেখ এটা হচ্ছে আমার মেন বার আমি চার কোণে চারটে দিয়েছি, ঠিক আছে। মেন বারটাকে আবার জুড়ে কে আছে, ঘিরে কে আছে না, ল্যাটারাল টাইস। মেন বারটাকে ঘিরে আমার আছে ল্যাটারাল টাইস,
পেনটা একটু বেঁকে যাচ্ছে, একটু বুঝে নিস তোরা। আর বাকি যে পোর্শনটা আছে তোরা দেখতে পাচ্ছিস, এই যে পোর্শনটা, এটা তো সবটা কংক্রিট রে, কংক্রিট তো এটা। হ্যাঁ কি না কিছু বল, রেসপন্স কর, নাহলে বুঝতে পারবি না পরে। বাকি বাকি পোর্শনটা আমার কংক্রিট। আমি এবার ক্লিয়ার কভার মানে আমি কি বলেছিলাম, ক্লিয়ার কভার মানে এই যে কংক্রিটটার এক্সপোজ সারফেস, এইখান থেকে নেয়ারের যে রেনফোর্সমেন্ট আছে তার ডিস্টেন্স সেই পর্যন্ত হচ্ছে আমার কি না ক্লিয়ার কভার, আমি সিসি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এফেক্টিভ কভার আমার এটা হচ্ছে ক্লিয়ার কভার বা নমিনাল কভার, এনসি। ঠিক আছে, এইবারে এফেক্টিভ কভার সমান আমি কি বলেছিলাম না, এফেক্টিভ কভার বলেছিলাম যে এক্সপোজ সারফেস কংক্রিট আছে সেইখান থেকে মেন বার আমার এটা, তার সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স সেটাই হচ্ছে আমার এফেক্টিভ কভার। ঠিক আছে, ইসি। তাহলে এই এফেক্টিভ কভার সমান আমরা কি লিখতে পারি, আমরা এফেক্টিভ কভার সমান লিখতে পারি, দেখ এখান থেকে এই সারফেস থেকে কংক্রিটের যেটা বাইরের দিকে আছে, এই সারফেস থেকে তোকে এইখান পর্যন্ত যেতে হলে তোকে কি ডিস্টেন্স কভার আপ করতে হচ্ছে, দেখ তোকে এই যে ক্লিয়ার কভারের যে ডিস্টেন্সটা এইখান থেকে এতটা, এই ডিস্টেন্সটা তো তোকে কভার করতেই হচ্ছে। প্লাস তোকে দেখ এই যে ল্যাটারাল টাইস, আমরা কলমের ক্ষেত্রে এটা বলি আমরা ল্যাটারাল টাইস বা স্টিরাপ তোমরা বলতে পারিস, এই স্টিরাপটাকে তো গোটাটা তোকে যেতে হচ্ছে, ডিস্টেন্সটা কভার আপ করতে হচ্ছে, যাকে আমরা কি দ্বারা ডিনোট করেছিলাম, ফাই এস, ডাই অফ ল্যাটারাল টাইস। ঠিক আছে, সেই ডিস্টেন্সটা আমার কি হচ্ছে, কভার আপ হচ্ছে, প্লাস তাকে ওই মেন বারের হাফ ডায়া যেতে হচ্ছে, তাহলে 5/2। আলটিমেটলি আমরা এটা কলমের ক্ষেত্রে লিখছি। ঠিক আছে, এটা হচ্ছে তো টপ ভিউ অফ কলম। এবার ক্লিয়ার হলো নাকি, আশা করি এবারে পুরো ক্লিয়ার হয়ে যাওয়ার কথা, ভালো করে বলে দিচ্ছি এবারটা। ঠিক আছে, নেক্সট টপিকে যাই, বুঝতে পেরেছো? ব্যাস, ঠিক আছে, নেক্সট টপিকে তাহলে আমি যাই। এইবারে আমার এই যে ক্লিয়ার কভারটা না, বিম কলাম ফুটিং আর স্ল্যাবের জন্য আমার বলে দেওয়া থাকে। ঠিক আছে, এবার কোনটার ক্ষেত্রে কত সেইটা একটু আমার জেনে নেওয়া যাক। ঠিক আছে, এইটা কিন্তু ভালো করে তোমরা মনে রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন বা ইন্টারভিউ থেকে তোমাদের বারবার এগুলো জিজ্ঞেস করে, আমরা মিনিমাম কত নেব ক্লিয়ার কভার স্ল্যাবের ক্ষেত্রে কি, স্ল্যাব কোনটা, আমাদের মাথার উপর যে ছাদটা তোমরা দেখতে পাচ্ছ, যে সিলিংটা, সেটা হচ্ছে স্ল্যাব। ঠিক আছে, ওই স্ল্যাবের ক্ষেত্রে আমরা ক্লিয়ার কভার কত নেব, ইন স্ল্যাব দ্য ভ্যালু অফ ক্লিয়ার কভার ইজ 15 মিলিমিটার। স্ল্যাবের ক্ষেত্রে আমরা নেব 15 মিলিমিটার। 2 নম্বর হচ্ছে বিমের ক্ষেত্রে বিমের ক্ষেত্রে আমরা ভ্যালুটা কত নেব ক্লিয়ার কভারে, না বিমের ক্ষেত্রে আমরা নেব 20 থেকে 25 মিলিমিটার। নর্মালি তোমরা 20-25 দূরের মধ্যে যেমন একটা নিয়ে নিতে পারো। 3 নাম্বার কলমের ক্ষেত্রে আমরা ক্লিয়ার কভারের যে মানটা নেবো সেটা হচ্ছে 40 মিলিমিটার। এইগুলো একবারে ভালো করে তোমরা মনে রাখবে, এইগুলো যেন ভুল না হয়ে যায়, ঠিক আছে, ভালোভাবে এটা মনে রাখবে। আর একটা কি রইল, ফুটিং এর জন্য আমরা ক্লিয়ার কভারটা নেব হচ্ছে তোমার কত না 50 মিলিমিটার। এইগুলো হচ্ছে আমার কভারের কনসেপ্টটা আমার গেল। ঠিক আছে, এইবারে আমরা যে কোনো মেম্বারের আমি একটা টপ ভিউ আঁকছি, যে কোনো মেম্বার, এই একটা মেম্বারে আমি একটা টপ ভিউ আঁকলাম। ঠিক আছে, এইটা আমরা কি জানি, ব্রেথ, যেটাকে আমরা বি দ্বারা ডিনোট করব। আর এর ধরো তিনটে ধরো টরশন টেনশন মেম্বারে আমার 3টে বার আছে। আমার দাঁড়া, এটাকে আর টু থাক, এটা এইভাবে থাক, এই এন্ড 5
বারটে এন ফাইভ বার, এই যে টোটাল ডিস্টেন্সটা আমরা বড় হাতের ডিটা ডিনোট করব। এখানে ডি, হোয়ার ডি হচ্ছে ওভারঅল ডেপথ, ওভারঅল ডেপথ, ঠিক আছে। আর এফেক্টিভ তোমার আর একটা আসবে এফেক্টিভ ডেপথ। এফেক্টিভ ডেপথ তোমার কোনটা না, এই যে বারের, ভালো করে দেখবে, এই যে বারের সেন্টার থেকে, এই বারের সেন্টার থেকে এন্ড ফাইবার পর্যন্ত যে ডিস্টেন্সটা আমরা নেব, সেই ডিস্টেন্সটাকে আমরা বলবো এফেক্টিভ ডেপথ, ঠিক আছে। এই এফেক্টিভ ডেপথকে আমরা ডি দ্বারা ডিনোট করব। এখানে ডি কি, ডি হচ্ছে তোমার এফেক্টিভ ডেপথ, এফেক্টিভ ডেপথ। আর বাকি যে পোর্শনটা পড়ে রইলো, না বাকি কোন পোর্শনটা পড়ে রইলো, বাকি হচ্ছে এইখান থেকে এই পোর্শনটা, এই যে পোর্শনটা পড়ে রইলো, এইকে আমরা বলবো এফেক্টিভ কভার। একটু আগে আমরা বলবো, এটাকে আমরা ডি ড্যাশ দিয়ে দিচ্ছি, ডি ড্যাশ, এখানে ডি ড্যাশ হচ্ছে তোমার এফেক্টিভ কভার, এফেক্টিভ কভার, ঠিক আছে। এই তিনটে টার্ম মাথার মধ্যে ঢুকিয়ে নাও। যখন যে কোনো একটা মেম্বারে আউটার টু আউটার সারফেস টোটাল যে ডেপথ আমরা নেবো সেটা হচ্ছে ওভারঅল ডেপথ। এফেক্টিভ ডেপথ কোনটা না, আউটার সারফেস টু এই যে আমার বারগুলো আছে, মেন বার সরি মেন বার, তার সেন্টার পর্যন্ত আমরা নেবো এফেক্টিভ ডেপথ। আর এফেক্টিভ কভার কোনটা, বটম জোন থেকে আমার নিয়ারেস্ট রেনফোর্সমেন্ট বা তোমার মেন যে বার, তার সেন্টার পর্যন্ত যে ডিস্টেন্স, তাকে আমরা এফেক্টিভ কভার হিসাবে নেব। বল তোদের এই কভার সম্বন্ধে তোদের ধারণাটা ক্লিয়ার হলো নাকি? বল রে, ক্লিয়ার হলো? রেসপন্স কর, রেসপন্স কর, যারা এখানে আছিস, লাইভ ক্লাসে আছিস। হয়েছে? বুঝতে পেরেছিস? ব্যাস, ঠিক আছে। এইবারে এইবারে এটা আমাদের কভারের চিন্তা তো গেল। এইবারে আমরা যেখানটা আমরা পড়ছিলাম সেখানটায় আসা যাক। কোনটা পড়ছিলাম, এই যে আরসিসিটা তিনটে মেথডে হয়, ওয়ার্কিং স্ট্রেস মেথড, লোড ফ্যাক্টর মেথড, লিমিটেড মেথড। আগে বেশিরভাগ স্ট্রাকচারের কাজই তোদের ওয়ার্কিং স্ট্রেস মেথডে হতো, এখন তোদের সব লিমিটেড মেথডে হয়। পরীক্ষাতে তোদের সমস্ত অঙ্কই লিমিটেড মেথডে বলে করতে হবে। বোর্ডে যদি না দেয়া থাকে তাহলেও তোরা লিমিটেড মেথডে করিস, ইজি হবে ওটা। আমি তবু তোদেরকে ওয়ার্কিং স্ট্রেস মেথডের একটা ম্যাথ আমি দেখিয়ে দেবো। ওয়ার্কিং স্ট্রেস মেথড আর লিমিটেড মেথড সবই এক, শুধু ওদের যে চিহ্নগুলো সেগুলো হচ্ছে আলাদা, বাদ বাকি সূত্রগুলো সব এক, ঠিক আছে। ওয়ার্কিং স্ট্রেস মেথড কি পড়ছে একটু তাহলে আমরা আমরা তোরা একটু বাংলাটাকে শুনে নি। তোরা আগে বাংলাটা শুনে নে যে ওয়ার্কিং স্ট্রেস মেথড বলতে কি বুঝি। বাংলাটা শুনে, বাংলাটা যদি তোরা শুনে নিস তাহলে তোদের ওভারঅলটা তাহলে তোদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এই যে ওয়ার্কিং স্ট্রেস মেথডটা একটা খুবই প্রাচীন বলতে পারিস, একটা ওল্ডেস্ট ওয়ান বলিয়ে দিয়েছে। দিস মেথড অফ ডিজাইন ওয়াজ দ্য ওল্ডেস্ট ওয়ান, খুব পুরনো। It based on the elastic theory and assumes that both steel and concrete are elastic and obey Hooke's law. কি বলছে, এইটা ইলাস্টিক যে তত্ত্ব, যে স্থিতিস্থাপকতা যে তত্ত্ব তোরা যে ছোটবেলায় পড়েছিস, তার উপর বেস করে আছে। এবং একটা আমরা অ্যাজিউম করে নিচ্ছি এখানে স্টিল আর কংক্রিটটা উভয় আমার হুকস ল, ওরা ওরা প্রত্যেকই ইলাস্টিক এবং ওরা হুকস ল আমার মেনে চলছে। মানেটা কি দাঁড়ালো না, মানেটা দাঁড়ালো এই যেখানে স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেস। আমরা হুকস ল থেকে জানি, হুকস ল থেকে আমরা জানি স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেংথ, এটা আমরা হুকস ল থেকে আমরা জেনেছি। সেই ক্ষেত্রে এটা মানেটা এখানে দাঁড়িয়েছে। আর এটা এই যে বেসড অন ইলাস্টিক থিওরি অ্যান্ড অ্যাজিউম দ্যাট দ্য বন্ড বিটুইন স্টিল আর কংক্রিট পারফেক্ট পারমিয়াসিবল স্টেজ, যে স্টেজটা আমরা নিতে পারবো ম্যাক্সিমাম অফ দ্য মেটেরিয়াল আর অবটেন্ড, যেটা নেবো। The basis of this method is that permissible state are not exceeded anywhere in the structure when it is subjected to roast
কম্বিনেশন অফ ওয়ার্কিং লোডস। এখানে কি বলছে না যে পারমিয়াসিবল স্ট্রেসটা যে কোনো মেম্বারেরই বা এই মেথডে বা যে কোনো স্ট্রাকচারের ক্ষেত্রে ওটা আমার পেরুবে না, পারমিয়াসিবল যে স্ট্রেসটা আছে সেটা আমার পেরুবে না, পারমিয়াসিবল লিমিট পর্যন্ত আমার থাকবে। এবং যে ওয়ার্কিং যে লোডসগুলো, যে আমার লোডগুলো থাকবে রোস্ট কেসেও যে কোনো যেমন কেসই হোক না কেন, সব সময় আমার এই পারমিয়াসিবল স্টেজ পর্যন্তই আমার থাকবে। ঠিক আছে। ইন দিস মেথড দ্য আলটিমেট স্ট্রেন্থ অফ কংক্রিট অ্যান্ড ইল স্ট্রেন্থ by 0.2% proof stage of steel are divided by factor of safety to obtain permeable state. ফ্যাক্টর অফ সেফটি কি আমি একটু পরেই আসছি, সব বলবো তোদেরকে। আর এগুলো কয়েকটা আবার দ্য মেন ড্রবার্স অফ দ্য ওয়ার্কিং স্ট্রেস মেথড ডিজাইন অ্যান্ড ফলো, এই কটা ফলো বলে দিয়েছে। চো এইসব বাদ দিয়ে আমি মেন জিনিসে বলতে চাই, পুরোনো হিসাবে হয় পুরোনো ওল্ড এজ মেথড, আর কয়েকটা এখানে ডিজাইনটা কীভাবে করানো হয় না হয় সেটা এখানে বলে দিচ্ছি, একটু দেখে নিস, বলে দেবো যদিও। এবার তোরা ওয়ার্কিং স্ট্রেস মেথডে মেন আয়। পরের দিন থেকে সবাই একটু কোডটা নিয়ে বসিস। আজকে যদিও বা আমি একটু দেখিয়ে দিচ্ছি, পরের দিন আমি কোডে দেখিয়ে দেবো। হ্যাঁ, কোডে কোথায় কি না আছে কোডে দেখ, তোরা পড়ে এসছিস, লেখাগুলো সব দিয়ে দেবো, চিন্তা নেই। পিডিএফটা একটু, আচ্ছা পিডিএফটা কি তোরা বুঝতে পারছিস ভালো করে? একবার বলতো আমাকে, পিডিএফটা বোঝা যাচ্ছে নাকি মোটামুটি হলেও? বোঝা যাচ্ছে তোরে? রেসপন্স কর, একটু আফসোস লাগছে না? ঠিক আছে, আমি বোঝা যাচ্ছে না, দাঁড়া, হালকা বোঝা যাচ্ছে, আমি তার পরে লিখে পাঠিয়ে দেবো, চিন্তা নেই। এখন শুনে নেই, পরে এটা লিখে পাঠিয়ে দেবো, কারণ আবার লিখতে গেলে টাইম ওয়েস্ট হবে। দেখ, ওয়ার্কিং স্ট্রেস মেথডে তোরা যদি কোডে তোরা যদি চাস, তোরা ওখানে যেখানে গ্রেড অফ কংক্রিট আছে ওখানে একটু তোরা পরে দেখতে পাবি টেনসাইল স্ট্রেংথ অফ কংক্রিট ওয়ার্কিং স্ট্রেস মেথডে। টেনসাইল স্ট্রেংথ যে ফ্লেক্সারাল স্ট্রেংথ এফসিআর ওটা হচ্ছে 0.7 রুট ওভার অফ এফসিকে। এখানে এফসিকে এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইন নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। ফ্লেক্সারাল আমরা এখানে ওয়ার্কিং স্ট্রেস মেথডে যখন ফ্লেক্সারাল স্ট্রেংথটা আমরা বের করব, সেই ফ্লেক্সারাল স্ট্রেংথের যে ফর্মুলা সেটা হচ্ছে 0.7 রুট ওভার অফ এফসিকে। এখানে এফসিকেটা কি না, ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট ইন নিউটন পার মিলিমিটার স্কোয়ার। এইবারে তোরা যে গ্রেড অফ কংক্রিট পড়েছিস, বিভিন্ন গ্রেডের, তোর M20 পড়েছিস। এই ক্ষেত্রে এমটা কি, এমটা হচ্ছে মিক্স, সেটা সবাই জানি। 20টা কি না, 20টা হচ্ছে, আমি লিখে দিচ্ছি দেখ, M20 মিক্স হচ্ছে মিক্স, এমটা মানে হচ্ছে মিক্স। আর যে নাম্বারটা 20 ওটাকে ইন্ডিকেট করছে, তার নাম্বার 20 ইন্ডিকেট স্পেসিফাইড ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কংক্রিট, যেটা আমরা এফসিকে বলেছিলাম, অফ 150 মিলিমিটার কিউব 28 days curing and expressed as 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। যে আমরা 28 ডেজে আমরা কিউরিং হবে এবং আমরা ওটা কীভাবে এক্সপ্রেস করবো না 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। As per IS 456 2000, grade of concrete less than M20 shall not be used at RCC. আরসিসির ক্ষেত্রে M20 নিচে কিন্তু M20 নিচে গ্রেডের কিন্তু আমরা কাজ করতে পারবো না। তাহলে M20 ক্ষেত্রে তাহলে এফসিকে ভ্যালুটা কত হচ্ছে না, এফসিকে সমান 20 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। মডিউলাস অফ ইলাস্টিসিটি, তোরা মডিউলাস অফ ইলাস্টিসিটি মানে কি না, ওই যে হুকস ল থেকে তোরা পড়ে এসছিস, দেখ মনে করে দেখ, ওই স্ট্রেস ভ্যারিজাস স্ট্রেন, ওই যে ভ্যারিয়েবল সাইনটাকে তুলতে আমার একটা কনস্ট্যান্ট টার্ম লাগে, ওই কনস্ট্যান্ট টার্মটাকে হচ্ছে আমার মডিউলাস অফ ইলাস্টিসিটি। স্টিলের ক্ষেত্রে ইএস, ওর ভ্যালুটা হচ্ছে 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার অর 200 জিপিএ। এই 2 × 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার, এই যে মডিউলাস অফ ইলাস্টিসিটি, এটা হচ্ছে মাইল্ড স্টিলের ক্ষেত্রে। মাইল্ড স্টিল মানে কত, এফই 250 গ্রেডের জন্য মডিউলাস অফ ইলাস্টিসিটি মান হচ্ছে 2 × 10⁵ বা 200 জিপিএ। আমরা 1 জিপিএ সমান বলতে পারি 10⁵ নিউটন পার মিলিমিটার স্কোয়ার। কংক্রিটের ক্ষেত্রে, এটা হচ্ছে স্টিলের ক্ষেত্রে মডিউলাস অফ ইলাস্টিসিটি এত গেল, কংক্রিটের ক্ষেত্রে কত কোডে তোরা পাবি 500 এফসিকে নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ঠিক আছে। ফ্যাক্টর অফ সেফটি, ফ্যাক্টর অফ সেফটি অ্যাকশন, আমার ধর
আমার ধর একটা বিম, সিম্পলি সাপোর্টেড বিম, শুধু দেখ তোরা, ধর এখানে আমার লোড আসছে 10 নিউটন, সাপোজ ধরে নে এখানে আমার লোড এসছে 10 নিউটন। তাহলে এই যে দুটো সাপোর্ট, এই লোডটা এখানে ভেঙে গিয়ে আর এ আর আর বিতে ছড়িয়ে যাবে। ওরা একটা নির্দিষ্ট পরিমাণ লোড নিতে পারবে, ধর ওরা ম্যাক্সিমাম নিতে পারবে 10 কিলো নিউটন। এই যে দুটো সাপোর্ট আছে, এই এ সাপোর্ট আর বি সাপোর্ট, এরা ম্যাক্সিমাম নিতে পারবে দুটোতেই, ধর 10 কিলোনিউটন আছে, 5 কিলোনিউটন দুটোতে ভাগ করে, 5 কিলোনিউটন আর 5 কিলোনিউটন, এরা ম্যাক্সিমাম এটা নিতে পারবে। তোকে যদি একটা স্ট্রাকচারের ক্ষেত্রে তোরা দেখলি যে 5 কিলোনিউটনের থেকে বেশি এই যে দুটো সাপোর্টগুলোতে তোর লোড এসে গেল, তো দুটো সাপোর্টেই তোর বাই চান্স এনি চান্স ধর এসে গেল, এটাতে ধর 7 কিলোনিউটন এসে গেল, এটাতে ধর যেমন 5 কিলোনিউটন আছে রয়ে গেল, তাহলে কি এই যে সাপোর্টটা এটা তো ব্রেক করে যাবে রে, এটা তো আমার ব্রেক করে যাবে। তাহলে ফ্যাক্টর অফ সেফটি কি, আমার ধর যতই লোড আসুক না কেন সেই লোডটার সাথে আমি একটা ফ্যাক্টর অফ সেফটি মাল্টিপ্লাই করব। বলে দিচ্ছি কত মাল্টিপ্লাই হবে, কোনটার ক্ষেত্রে কি। তাহলে মাল্টিপ্লাই করলে কি হবে, ধর আমার 10 নিউটন আছে, সাপোজ ধর ওটাকে ফ্যাক্টর অফ সেফটি দিয়ে তোরা গুণ করিস, তাহলে এখন 1.5 যদি তোরা গুণ করে দিস, তাহলে কত 10 × 1.5। তাহলে এক্সাক্ট কেসে আমরা যে লোডটা, আমার যে লোডটা যে 15 নিউটন যে লোডটা আছে সেটা আসছে, আমার আসবে 10 কিলোনিউটন, আমরা দেখতে পাচ্ছি 10 কিলোনিউটন লোড আমার আসছে, কিন্তু আমি আমার স্ট্রাকচারের সেফটির জন্য 15 কিলোনিউটন লোড ধরে নিয়ে আমি ক্যালকুলেশন করব। আমি আসছে না, আসছে 10 কিলোনিউটন ম্যাক্সিমাম আসবে, কিন্তু আমি আমার সেফটি পারপাসে তোর 15 কিলোনিউটন ধরে নিয়েছি, ধরে নিয়ে আমি এই দুটো সাপোর্টে এবার ফেলবো, এখানে কত লোড আছে এখানে কত লোড আছে, সেই অনুযায়ী আমি ওই দুটো সাপোর্টের ডিজাইন করব। ঠিক আছে, এটা হচ্ছে ফ্যাক্টর অফ সেফটি। আর একটা যদি তোরা এক্সাম্পল চাস, ধর একটা যে কোনো তোরা খাল, খালেতে ধর একটা ব্রিজ আছে, ওই ব্রিজটা ধর তোর ম্যাক্সিমাম ধর তোর 10 টন, 10 টনের ওয়েট তোর নিতে পারবে। এবার ধর তুই ইঞ্জিনিয়ার, 10 টনের ধর ম্যাক্সিমাম ওয়েট তোর নিতে পারবে, আমি সাপোজ বলেছি, তুই ধর এবার ডিজাইন করে ওটা বাড়িয়ে দিলি, 15 টন করে দিলি, কিন্তু 15 টন ওটা দেখলি ডিজাইন করে ওটা বের করলি, ওই ব্রিজটা তাহলে 15 টন নোড ওট কিন্তু নিতে পারবে। তুই কিন্তু বলে দিলি যে সবাইকে বলে দিলি যে আমার ওই ব্রিজটা তোর সাপোজ ধর 9 টন লোড নিতে পারবে। তাহলে কি, যদি তোর 10 টন লোডও যদি তোর ওখানে সবাই জানে কি যে ওই ব্রিজটা 9 টনের বেশি লোড নিতে পারবে না, সাপোজ ধর 10 টনও এসে গেল, তাহলে কিন্তু আমার ব্রিজটা কিন্তু ফেলিওর হবে না, কারণ আমি ফ্যাক্টর অফ সেফটি মাল্টিপ্লাই করে আমি আলটিমেট লোড দিচ্ছি ওর 15 কিলোনিউটন। ঠিক আছে, সেইভাবেই আমরা ক্যালকুলেশন করবো। এবার ফ্যাক্টর অফ সেফটি সমান কি লিখতে পারি না, স্ট্রেংথ অফ মেটেরিয়াল ডিভাইডেড বাই পারমিসিবল স্ট্রেস। ঠিক আছে, স্টিলের জন্য যে ফ্যাক্টর অফ সেফটি সেটা নেবো আমরা 1.7 থেকে 1.8, কংক্রিটের জন্য নেবো 3, সেটা কি হচ্ছে বেন্ডিং কম্প্রেশনের জন্য, আর একটা হচ্ছে 4, সেটা হচ্ছে ডাইরেক্ট কম্প্রেশনের জন্য। যখন ওয়ার্কিং স্ট্রেস মেথডে ম্যাথে যাব আরও ভালো করে তখন এটা বুঝতে পারবি কোনটার ক্ষেত্রে কী নেবো, এখন শুধু সেটা দেখে রাখ। গ্রেড অফ কংক্রিট, অর্ডিনারি কংক্রিটের জন্য আমরা M10, M5, M20, স্ট্যান্ডার্ড কংক্রিট M25, M30, M35 এগুলো আছে। হাই স্ট্রেংথ কংক্রিট হচ্ছে M60, M65, M70, M75, M80। ঠিক আছে, M20 মিনস আমি বলিয়ে দিচ্ছি M20টা তোদের কী বলতে বোঝায়। আর একটা জিনিস তোদের এখন থেকে মাথায় রাখতে হবে, ডায়া। দেখ পরীক্ষার সময় তোদেরকে ধর ডায়া বলে দেবে, সেই প্রতিবার ডায়ার আমার কি এরিয়া, আমি এখন বলে রাখছি এরিয়া তোকে ক্যালকুলেশন করতে হবে। তো একটা কাজ করিস তোরা, এই প্রতিটা ধর আমার পড়ে দিল 5 ডায়ামিটার, এবার তার আমার এরিয়া ক্যালকুলেট করতে হবে। তাহলে এরিয়ার ফর্মুলা কি, তাহলে π/4 × d², ধর ডি আমার বলে দিয়েছে 5, তাহলে কত π/4 × 5 স্কোয়ার, তাহলে এরিয়াটা আমরা ওখান থেকে পাবো।
ওখানে ডায়ামিটার ধর আমার রেনফোর্স বারের, আমার যে মার্কেটে আপাতত যে রেনফোর্সমেন্ট ডায়া অফ স্টিল বার ইন মার্কেট, আমার মার্কেটে এখন কী কী ডায়ামিটার বার অ্যাভেলেবেল আছে, 5, 6, 8, 10, 12, 16, 18, 20, 22, এই এত ডায়ামিটারের বার আমার হচ্ছে মার্কেটে অ্যাভেলেবেল আছে। যখন তোরা এখন তোরা প্রথম কোচিস বলে ক্যালকুলেশন করবি, যখন তোরা ধর পাস আউট করে যাবি, যখন তোদের ডিজাইন করতে হবে তখন কত এইভাবে ক্যালকুলেশন করবি, এরিয়াতে মাল্টিপ্লাই করবি। ওই জন্য প্রতিটা বারের জন্য দেখ তোদেরকে যে এরিয়াটা, প্রতিটা এরিয়াকে তোদের কিন্তু মনে রাখতে হবে, আর সেই এরিয়াগুলোই আমি এখানে লিখে দিয়েছি, এগুলো একটু তোরা মনে রাখিস, ঠিক আছে? তোরা তো আর বলবি না যে দোকানে গিয়ে যে আমাকে যে এই কটা বার দাও, এই এতটি বার দাও, এটা বলবি না। তোরা বলে দিবি এত ডায়া বার, এত টন বা এত কেজি, এত হাইটের আমার লাগে, এটা তোরা দোকানে গিয়ে বলবি। তো সেই জন্যই রেনফোর্সমেন্ট ডায়া মার্কেটে কোনগুলো অ্যাভেলেবেল আছে সেগুলো আমি লিখে দিয়েছি, আর এই যে প্রতিটা ডায়ার যে এরিয়া সেগুলো আমি লিখে দিয়েছি, ঠিক আছে? আজকে এই পর্যন্ত আমি তাহলে রাখছি। নেক্সট ক্লাসে ওয়ার্কিং স্ট্রেস মেথডে আমি ম্যাথে ঢুকবো, ম্যাথ থেকে একটা ম্যাথ করে দেওয়ার পর আমি তোর লিমিট স্টেট মেথডে আস্তে আস্তে আমি তোর এন্ট্রি করে যাব, ঠিক আছে? আর একটা জিনিস তোরা দেখে রাখ, আর একটা জিনিস এখান থেকে আরেকটা ফর্মুলা লাগবে, আর একটা এখানটা লিখে দিচ্ছি, হ্যাঁ। আর একটা হচ্ছে মডিউলার রেশিও, আর একটা হচ্ছে মডিউলার রেশিও, ঠিক আছে? এটা কি না, আমি বলে দিচ্ছি শুনে, দ্য স্ট্রেস ইন স্টিল ইনিশিয়ালি রিলেটেড টু দ্যাট অ্যাডজাস্ট কংক্রিট বাই কনস্ট্রাক্টেড ফ্যাক্টর, ইট ইজ কল্ড মডিউলার রেশিও। আমি এটা পরের দিন ভালো করে এটা বলবো। ফর্মুলাটা সেখানে এম সমান 280 ডিভাইডেড বাই 3 সিগমা সিবিসি। সিগমা সিবিসি কোনটা? সিগমা সিবিসি হচ্ছে বেন্ডিং কম্প্রেশনের জন্য হচ্ছে সিগমা সিবিসি, ডাইরেক্ট কম্প্রেশনের জন্য হচ্ছে সিগমা সিসি, ঠিক আছে? তো আজকে এই পর্যন্তই রাখছি, পরের দিন তাহলে আমরা ম্যাথ থেকে আরম্ভ করি, কি ঠিক আছে? সবাই বুঝতে পেরেছিস? যে কজন ক্লাসে আছিস সবাই বুঝতে পেরেছিস? এনি ডাউট? ঠিক আছে, আমি রেকর্ডিংটা বন্ধ করলাম।